নিয়ে। ওকে, তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো যে লাইন ড্রয়িং রিলেটেড যতটা খুঁটিনাটি যাই আছে না কেন সবকিছু কাভার আপ করার জন্য। জেনারেলি আপনারা যারা ছবি আঁকতেছেন বা আঁকেন সবার আগে সবার অনেক কনফিউশন থাকে যে আসলে লাইন ওভারঅল ব্যাপারটা আসলে কি বা কিভাবে এই ড্রয়িং এর ভিতরে লাইনের মাধ্যমে উপস্থাপন করে অ্যাডমিশন টেস্টে প্রপার ফিগার আঁকা বা আমরা যাই বলি না কেন সবকিছু করতে হয়। তো ওই জায়গায় আসলে লাইনস গুলো কেমন আসে। তো যেহেতু আমরা লাইন নিয়ে কথাবার্তা বলতেছি, তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেটা বুঝতে হবে যে কিভাবে এক্স্যাক্টলি আসলে পেন্সিলটাকে ধরতে হয়, ঠিক আছে? তো নাইলে ওই দিন রেকর্ড দেখে নেবেন। ওকে, তো আমরা যেটা কথাবার্তা বলছিলাম যে লাইন ধরা বা লাইনের ব্যাপার নিয়ে, যে এত পারফেকশনের সাথে লাইন ড্রয়িং করলে বা আপনারা যখন কমপ্লিটলি একটা ফিগার আঁকতেছেন তখন আসলে তার ভেতরে লাইনের যে ব্যবহার থাকে সেই ব্যবহারটা আসলে কিভাবে উপস্থাপন করা উচিত, কিভাবে আপনি লাইনটাকে সুন্দর করে উপস্থাপন করলে আপনার ড্রয়িংটা খুবই গোছালো হবে। যেমন আমরা এই ফিগারটা নিয়ে অনেক আগে কথাবার্তা বলেছিলাম। তো দেখেন এই ফিগারটার যে ব্যাপার বৈশিষ্ট্যটা আছে এটা কিভাবে আপনি লাইনের মাধ্যমে উপস্থাপন করলে ডাইমেনশন গুলো আপনি ক্লিয়ারিটি দিয়ে উপস্থাপন করতে পারেন, ওভারঅল অনেক কিছু। তো এইরকম আমরা যাইয়া কিনা কেন সবার আগে আমাদের যে বিষয়টা আসলে জানতে হবে এটা হইতেছে যে আমাদের লাইনের ধরার বা পেন্সিল ধরার টেকনিক্সটা আসলে কেমন, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো সবাই খেয়াল করেন, ইন জেনারেলি আমরা যে পেন্সিলটা ধরতেছি এটা হচ্ছে আমরা এইভাবে লেখার মাধ্যমে বা লেখার জন্য, ঠিক আছে? বাট আমরা যদি লাইন আঁকি বা লাইনের যদি কথা চিন্তা করি তাহলে আমাদের পেন্সিলটা হালকা একটু এই অংশ থেকে এইভাবে হালকা সরিয়ে দেওয়া লাগবে। মানে আগে আমরা এরকম লিখতাম, দেন আমরা এভাবে লিখতাম। জেনারেলি পেন্সিল ধরার দুটো টেকনিক আছে, একটা হচ্ছে এই যে ট্রাইপড গ্রিপ, আমি যেভাবে ধরে রাখছি এইভাবে, এটাকে বলা হচ্ছে ট্রাইপড গ্রিপ, ঠিক আছে? এই দুটো আঙ্গুল পেন্সিলের সাথে কানেক্টেড থাকে না, এটা থাকে হচ্ছে পেজের সাথে কানেক্টেড এভাবে। আর এই যে দুটো তিনটা আঙ্গুল দেখতে পাচ্ছেন এই তিনটা আঙ্গুল হচ্ছে ট্রাইপড হিসেবে কাজ করে। দেখেন ট্রাইপডে কিন্তু এরকম তিনটা পা থাকে, তাই না? এরকম এরকম আপনার ফ্লোর বা যে কোনো জায়গার সাথে অ্যাটাচ থাকে। তো আমরা পেন্সিলটাকে এরকম অ্যাটাচ করবো, গরিলা পট যেটা আমরা দেখছি সেরকম টাইপের। তো দেন আমাদের যদি এক্সট্রা প্রয়োজন পড়ে দেন আমরা এই আঙুলটার হেল্প নিব। আচ্ছা, তো এই হয়ে গেল একটা পেন্সিল ধরার বেসিক টেকনিক বা ট্রাইপড গ্রিপ যেটাকে আমরা এক্স্যাক্টলি বলি। আপনি এরকম হালকা বাঁকালেন, এই যে দুটো আঙুল আছে এটা পেজের সাথে এরকম অ্যাটাচ থাকবে। দেন আপনি লাইনটাকে এরকম মুভ করার চেষ্টা করবেন। আপনারা অনেকে আছেন যে যখন পেন্সিলটাকে মুভ করেন তখন আমরা এরকম ভাবে গট গট করে লিখতেছি মেইন এক্সামে বিভিন্ন জায়গায়, বাট আপনাদের যখন পেন্সিল ধরার কথা আসে তখন আপনারা এইভাবে ধরেন, বাট এইভাবে টানেন, এইভাবে দেখেন, এইভাবে এভাবে টানেন, এরকম। বুঝতে পারতেছেন ব্যাপারটা? যদি আপনারা এরকম টানেন তখন কিন্তু আপনাদের পেজ মানে লিড যেটা আছে আমরা যে দাগটা দিলাম এই লাইনগুলো কিন্তু বাঁকাচ্ছে, ব্যাপারটা কিন্তু এইভাবে। সো প্রশ্ন হচ্ছে যে কিভাবে তাহলে লাইনটাকে টানতে হয়। সবার আগে দেখেন আমরা পেন্সিল ধরাটা শিখলাম এভাবে করে, এইভাবে। দেন এবার হচ্ছে আমরা লাইন টানা শিখবো। খেয়াল করেন সবাই, তো কিভাবে আপনি লাইনটা টানবেন, এইভাবে 1 2 1 2। আর ইউ গাইস ক্লিয়ার? এরকম এরকম, ঠিক আছে? তো সবার আগে আগে টানা শিখেন, দেখবেন যে এরকম পেজ ছিঁড়ে যাচ্ছে, অনেক কনফিউশনে পড়ে যাচ্ছেন আপনি, নানাবিধ কমপ্লিকেশন আসছে, বাট আপনাকে চেষ্টা করতে হবে যে লাইনটাকে এরকম স্ট্রেট টানা, এরকম, ঠিক আছে? ঠিক আমি যেভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আপনি চাইলে ছোট ছোট লাইন দিতে পারেন, যেরকম আমি দেখানোর চেষ্টা করতেছি এই ছোট ছোট লাইন। আবার দেখেন প্রথমে আপনি চাইলে এরকম ছোট ছোট লাইন দিতে পারেন, এরকম, ঠিক আছে? এই যে দেখেন, আবার দেখেন আস্তে আস্তে করে এরকম দেবেন লাইনটা। তো আমার হাতের পজিশনটা আগে কিরকম ছিল, এরকম। দেন আমি হাতটাকে এরকম সুইচ করলাম, করে হচ্ছে দেন আমি এখান থেকে এইভাবে দেওয়ার চেষ্টা করি। দেখেন সবাই আমার হাতের অবস্থা দিকে খেয়াল করেন যে আমি কিভাবে হাতটাকে ধরছি। এটা যারা বুঝতে পারছে না তারা স্লো মোশন করে বাসায় বসে দেখবেন এইভাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম। আবার দেখেন ওভারঅল স্পেসে আমার লাইনটা কিভাবে আসছে বা আমার হাতটা কেমন আছে। তো এই হচ্ছে আমার পেজ, এটা হচ্ছে আমাদের হাত, আর এখানে আমরা দাগ দিচ্ছি এভাবে, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে সবার আগে যে একটু স্ট্রেট আঁকা বা স্ট্রেট লাইন দেওয়ার চেষ্টা করা, ঠিক আছে? আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি কিরকম আমরা দেওয়ার চেষ্টা করছি, এটা ধরলে, হ্যাঁ, ক্লোজলি দেখেন।
আমরা যদি একটু কলম দিয়ে বোঝার চেষ্টা করি, এটা আপনাদের জন্য বেশি ক্লিয়ার হবে। সবাই খেয়াল করেন, আমরা যদি পেন্সিল দিয়ে তো এখন আমরা কলম দিয়ে কেন দেখতেছি, আমাদের যে কমন যে মিস্টেক্সটা যায় সেই মিস্টেক্সটাকে আইডেন্টিফাই করার। আমরা যদি আমাদের হাতটা আঁকানোর সময় এরকম হাতটাকে বাঁকাই, এভাবে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের লাইনটা সোজা হচ্ছে না। উই নিড স্ট্রেট ফরওয়ার্ড লাইন বা স্ট্রেট লাইন, যেটাকে আমরা বলি। তো আমাদের প্রয়োজন হচ্ছে সরাসরি স্ট্রেট লাইন। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের হাতটা এখান থেকে এইভাবে যখন যাচ্ছে, দেন আমরা এইভাবে যখন মুভ করলাম, হাতটা যেন স্ট্রেট থাকে। কি থাকে? স্ট্রেট থাকে। এরকম এরকম স্ট্রেট থাকে, ঠিক আছে? দেখেন এরকম স্ট্রেট থাকে। আপনি যতক্ষণ আপনার হাতটা এরকম স্ট্রেট টানতে পারতেছেন, তখন আপনার কি হবে বলেন তো? লাইনটা কিন্তু সোজাসুজি হইল না, তখন কিন্তু আপনি অনেক কমপ্লিকেশন পড়ে যাবেন। যে হাতটা এরকম স্ট্রেট রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এরকম স্ট্রেট রাখাটা খুবই জরুরি। দেখেন আপনি এইভাবে দেওয়ার চেষ্টা করেন, এভাবে কিন্তু লাইনটা হয় না, কারণ ভ্যানিশিং পয়েন্ট আসলে এইভাবে। দিস ইজ আ ব্যাড পজিশন, এরকম ব্যাড পজিশন। আপনি যতক্ষণ না আপনার হাতটাকে এইভাবে করে এরকম ভাবে মুভ করার চেষ্টা করতেছেন, আপনি চাইলে প্রথমে কলম দিয়েও করতে পারেন, ইটস ওকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লাইনটা স্ট্রেট হবে না। দেখেন তো আমার লাইনটা কতটা স্ট্রেট আসছে, দেখছেন? লাইন আঁকানোর সময় হাত কাঁপানো যাবে না, ঠিক আছে? জাস্ট আমি লিখতেছি বোঝানোর জন্য, এটা অতটা নেসেসারি কোনো কিছু না। হাতটাকে কাঁপানো যাবে না, হাত স্ট্রেট করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে কমন ফেনোমেনন। নেক্সট হচ্ছে, আপনি যে লাইনটা দিচ্ছেন, এই লাইনটা স্কেল বা রুলার ছাড়া আঁকানোর চেষ্টা করতে হবে, আর সোজা যেন হয়। দ্যাটস ইট। আপনি চাইলে কলম ইউজ করতে পারেন, কলম ব্যবহার করতে পারেন ফার্স্ট প্র্যাকটিস হিসাবে, ঠিক আছে? তো আই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যদি এই প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা জিনিসও মিস করেন আঁকানোর ক্ষেত্রে, তখন কিন্তু আপনার ভুল হতে থাকবে, আপনি কিন্তু সংশোধন করলেন না। আর একবার যদি এই জিনিসটা অনেক বেশি পরিমাণে অভ্যাসে পরিণত হয়, এরকম, এটা যদি আপনি স্ট্রেট না করতে পারেন, এটা যদি অভ্যাসে পরিণত হয় যে লাইনগুলো প্রচন্ড বাঁকাচ্ছে, আমার অ্যারো চিহ্ন দেওয়া যে জায়গাগুলো আছে এগুলো খেয়াল করেন, যদি এটা একটু অভ্যাসে পরিণত হয়, তাহলে আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন না। ইউ নিড আ লট অফ প্র্যাকটিস এন্ড টাইম টু স্পেন্ড অন ইট, ঠিক আছে? সো অলওয়েজ বি কেয়ারফুল। ফার্স্ট যে যেটা শিখতেছেন, যা শিখতেছেন, এটা যেন লাস্ট ডে পর্যন্ত এক্সটেন্ড হয়, পর্যন্ত থাকে, ঠিক আছে? তো আই হোপ আপনারা হাতে পেন্সিল ধরার বিষয়টা একটু বুঝে গেলেন। এবার আসি হচ্ছে পেন্সিলের ফ্লেক্সিবিলিটি নিয়ে কিছু কথাবার্তা, ঠিক আছে? আমরা যখন পেন্সিল দিয়ে কিছু আঁকানোর চেষ্টা করতেছি, তখন কিন্তু আমাদের একটু ফ্লেক্সিবিলিটি বা একটু কমফোর্টের প্রয়োজন পড়ে, কারণ আমাদের ব্রেন হইতেছে এটার সাথে অভ্যস্ত না। এটা হচ্ছে একটা টুলস, এটা হচ্ছে আমাদের হাত। when we connect these two materials, these two objects, তখন কি হয়, আমাদের ব্রেন কিন্তু প্রসেস করতে একটু টাইম নেয়, আর এক একজনের ব্রেন এক একভাবে প্রসেস করে। সো ইন দ্যাট টাইম ইউ নিড আ প্রপার ফোকাস অ্যান্ড স্ট্রেংথ টু সে দ্যাট টু ইউর ব্রেন যে এটা আমাকে করতেই হবে। আই নিড আ প্রপার সলিড স্ট্রেট লাইন লাইক দিস। তো আপনার ইন্টেনশন যেমন থাকবে, আপনার আউটকাম ঠিক সেরকম হবে, বুঝছেন? এটার জন্য আপনি আমাকেও দোষ দিতে পারবেন না, আপনার সাথে যে শিখতেছে তাকেও দোষ দিতে পারবেন না। ইউ অলরেডি সি দ্যাট যে আসলে কি পরিমাণ ছেলেপেলে এখানে শিখতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো এভাবে করে স্ট্রেট লাইন দেওয়ার চেষ্টা করতে হবে। সো আমি হাতের ফ্লেক্সিবিলিটির কথা বলতেছিলাম। দেখেন আমাদের হাতের ফ্লেক্সিবিলিটিটা কিভাবে আসে, ক্লোজলি খেয়াল করেন। আমরা যখন লাইনটা দিচ্ছি, কখনো মোটর দেখছেন? মোটর, গিম্বল দেখছেন? গিম্বলে কিন্তু এক ধরনের মোটর থাকে। মোটরটা কিন্তু কি হয়, রোটেট করে বা আমাদের স্ট্যাবিলাইজ করে আমাদের হাতের অবস্থাটাকে। ডু ইউ এভার সি দ্যাট? তো আমরা কিন্তু ওইভাবে ওই মেকানিজমটাই ফলো করতেছি না। দেখেন ওই যে গতকালকে এক ভাইয়া কোশ্চেন করছিলেন না আপনি, যে আমার স্টাইল আপনার স্টাইলে ডিফারেন্স টাইপ, এটাই হচ্ছে ডিফারেন্সের জায়গা। এই যে আমি দেখেন আমি প্রথমে কি শিখাইলাম, একদম স্ট্রেট লাইন, মানে কি আপনার হাত একেবারে স্ট্রেট যাবে? নো নো নো, ইউ শুড ট্রাই টু রোটেট ইউর হ্যান্ড অর স্ট্যাবিলাইজ ইউর হ্যান্ড যখন যেখানে প্রয়োজন। সো এভাবে খেয়াল করে দেখেন আমার এই হাতটা কিন্তু হালকা হালকা এরকম কাঁপাকাঁপি করতেছে বা নাড়া লাগতেছে, বাট আমি কিন্তু আমার ব্রেনের থ্রু দিয়ে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এরকম
হ্যান্ড পজিশন দেখেন, আগে আমি এইভাবে ধরছি, ঠিক এরকম ভাবে আমি এইভাবে ধরছি, দেখছেন? এই যে দুইটা আমার আঙ্গুল আছে, এই দুটো আঙ্গুলের মাঝামাঝি জায়গায় আমার পেন্সিল, আর এই যে বুড়ো আঙ্গুলটা আছে এটা কিন্তু আঙ্গুলের অনেকটা উপরে উঠে গেছে, দেখেন কতখানি গ্যাপ এখানে, দেখছেন কতখানি গ্যাপ। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যখন আপনি কোনো কিছু আঁকাবেন। দেখেন, প্রথমে আমরা ছোট ছোট করে লাইন দিচ্ছি, দেন আপনি হুট করে বড় লাইনে যাবেন না, দেন আস্তে আস্তে করে বড় লাইনে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করি, যখন আমরা প্রাইমারি স্টেজে থাকবো লাইন ড্রয়িং এ, হ্যাঁ, তখন আমাদের সাথে কি হয়, এটা হচ্ছে প্রেমের প্রথম মোমেন্টাম। যদি জীবনে কোনো দিন প্রেম করে থাকেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে প্রথম যখন প্রেমে পড়ছিলেন তখন আপনার মনের অনুভূতি কেমন ছিল, ঠিক সেম টু সেম প্রাইমারি স্টেজে আপনার লাইনের অবস্থাটা আসলে কেমন থাকবে। আপনার লাইন স্ট্রেট হবে না, হাত বাঁকাবে, হাতের পজিশন ভুল হবে, ঠিক আছে? এরপরে আপনি যে আঁকাচ্ছেন বা যেটা উপস্থাপন করতেছেন, মানে এক কথায় আপনি যাই আঁকানোর চেষ্টা করছেন না কেন, আপনার বারবার ফিল হবে যে আরে আমার দিয়ে হবে না, আরে আমাকে দিয়ে হবে না। তো যে সকল স্টুডেন্ট এই চারটা পয়েন্টকে জয় করতে পারবে, অনলি দে আর দ্য প্রপার গেইনার অ্যাডমিশন ফর দেয়ার অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট ফ্যাক্ট। তো আই হোপ যে আপনারা এই ব্যাপারটা খুব ক্লিয়ার হইতে পারছেন। যদি আপনি প্রাইমারি স্টেজে থাকেন, নেভার এভার ট্রাই টু বি ফ্রাস্ট্রেটেড, কারণ এগুলো হচ্ছে আপনি আস্তে আস্তে রিকভার করবেন। ইট টেক্স টাইম। হয়তোবা কারোর একদিনে হয়ে যায়, কারোর 5 দিনেও হয় না, আবার কারো 1 ঘন্টায় হয়ে যায়, ঠিক আছে? তো আই হোপ যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি লাইন সম্পর্কে প্রপার যে ধারণাটা আছে সেটা দিয়ে দিলাম, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে, কেমন ফিলিংস হয়, কিভাবে বোঝা যায় যে একটা মানুষ প্রেমে পড়ছে? কারণ সে পাগলের মতো রিয়েক্ট করে। হি ইজ নট এ, কি বলে, একটা বেসিক পারসন, অর মানে হি ইজ ডুইং সাম ইনম্যাচিউর অ্যাক্টিভিটিস, তাই না? আমরা এরকম দেখি, সেরকম ড্রয়িং এর ক্ষেত্রেও হয় এই জিনিসটা, যখন আমরা প্রথম প্রথম শিখি। ড্রয়িং এর সাথে আপনার প্রেম করতে হবে, তা না হলে কিন্তু ভালো হাই কোয়ালিটি লেভেলের ড্রয়িং পারা যাবে না। তো এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে যে আপনি যেদিন এক্সাম হল থেকে বের হবেন, সেদিন আপনি আমার কথা মনে পড়বে, আপনি বলবেন, ইস, আরেকটু যদি ভালোভাবে প্র্যাকটিস করতাম, ভাই যে কথাগুলো বলছে সেগুলো যদি আরেকটু শুনতাম, আরো যদি 10 মিনিট বেশি প্র্যাকটিস করতাম, তাহলে হয়তো বা 10 মিনিট ভালো পরীক্ষা হইতো। সো ওয়াই আর ইউ আস্কিং দিস কোয়েশ্চেন টু ইউর সেলফ, কেন, হোয়াট ইজ দ্য রিজন? এখন আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো, যেটা হইতেছে আমাদের ছবি আঁকানোর ক্ষেত্রে মেন্টাল হেলথের কোনো প্রয়োজন আছে কিনা, বাট ডাজ ইট হ্যাপেন, যে ভাইয়াটা যে কোয়েশ্চেন করছে, ঠিক আছে? আলটিমেট কোয়েশ্চেন যে আপনি যখন ছবি আঁকতেছেন তখন আপনার এটার জন্য কোনো রিল্যাক্স মাইন্ডসেটের প্রয়োজন বা মেডিটেশন করার প্রয়োজন আছে কিনা, বা আপনি ম্যাথ যেরকম করেন সকালবেলা উঠে ঠান্ডা মাথায়, এরকম কোনো সিন আছে কিনা, বা হ্যাভ দেয়ার এনি মেন্টাল হেলথ অর মেন্টাল কন্ডিশন। সো বেসিক্যালি ড্রয়িং করাই মানে হইতেছে ধ্যান করা, ঠিক আছে? আপনি যেখানেই যান, যাই টাইপের ড্রয়িং করেন না কেন, আর আপনি যেখানেই যে টাইপেরই ইয়ে করেন না কেন, সো ওই জায়গাটায় এটা সম্পূর্ণ আপনার নিজস্ব প্র্যাকটিসের উপরে। আপনি যেই কাজটা করতে ভালো না বাসেন, ইফ ইউ ডোন্ট লাইক ড্রয়িং, দেন কোনো আউটপুট আসবে না। ইউ হ্যাভ টু লাভ ইট, বাট লাভ দিস ইজ, ড্রয়িং ইজ বেসিক্যালি লাভ এট ফার্স্ট সাইট, ঠিক আছে? এই হইতেছে অবস্থা। তো আপনার এটা নিজেকে ভালো লাগাইতে হবে, আদারওয়াইজ কিন্তু আউটকাম আসবে না। সো যদি আমি মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলি, ড্রয়িং এর জন্য কি কোনো মেন্টাল কন্ডিশনের প্রয়োজন পড়ে কিনা? আচ্ছা, এখানে দুইটা বিষয়ে ব্যাপারটা ব্যাখ্যা করা যেতে পারে। ফার্স্ট অফ অল, যখন আপনি আঁকাচ্ছেন তখন ট্রাই করবেন যে আমি যে কথাগুলো বলতেছি সেটা আপনি রিলেট করতে পারছেন কিনা আপনার আঁকার সাথে, ঠিক আছে? এইটা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা আঁকাচ্ছেন সেটা কতটুকু ঠিক হচ্ছে, এটা আপনি নিজের থেকে রিয়েলাইজেশন করতে পারছেন কিনা, ঠিক আছে? ফর এক্সাম্পল, মনে করেন যে এটা একটা সিরামিক্স এর পট, ঠিক আছে? এটা দেখছেন কেমন দেখা যায়? এটা একটা রাউন্ড টাইপের শেপ, এখানে খুব সুন্দর ডিজাইন করা আছে। এখন আপনি যদি এটা পেন্সিলে পেজের উপর আঁকান, এটা আপনি যদি এইভাবে না উপস্থাপন করতে পারেন, তখন এটা কিন্তু ভেগ লাগবে। ঠিক সেম টু সেম ওয়ে আপনি যখন ড্রয়িং আঁকাচ্ছেন তখন কিন্তু আপনার সেভাবে প্রিপারেশন নিতে হবে। সো হ্যাভ দেয়ার এনি রুটিন টু ব্যালেন্স ইউর মেন্টাল স্পেস? হ্যাঁ, একটা রুটিন আছে বেসিক স্পেসে।
আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন, যেটা আমি করতাম আমার অ্যাডমিশন টেস্টে, অ্যাটলিস্ট 10 days, প্রথম 10 days হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে লাইন আঁকতে হবে। অ্যান্ড ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট যে এইগুলা কানেক্ট হয়ে আপনার ইমপ্রুভমেন্ট আসে লাইনে। একটা ইমপ্রুভমেন্টও অনেক জরুরি। আপনার যদি ইমপ্রুভমেন্ট ড্রয়িং এ না আসে তাহলে কিন্তু আপনি ভালো আউটকাম পাবেন না। এটা হচ্ছে আলটিমেট ফ্যাক্ট। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আপনি যে ড্রয়িংটা আঁকাইতেছেন বা আপনার যে ড্রয়িংটা ওভারঅল উপস্থাপনা থাকতেছে, সেই ড্রয়িংটা যেন আপনি কারোর মাধ্যমে কারেকশন করিয়ে নেন। আর যে কারেকশনটা আপনি করাচ্ছেন সেটা যেন আপনি ভুল ধরতে পারেন। হ্যাঁ, তো আপনি বলতে পারেন যে ছবি আঁকার সময় এটার মেন্টাল হেলথের সাথে কি সম্পর্ক? দেখেন, অনেকে গান শুনে কোনো কিছু করতে চায়, অনেকে সিনেমা দেখতে কোনো কিছু করতে চায়। নো নো নো, ডোন্ট ডু ইট। যখন আপনি ছবি আঁকাবেন, ইউ আর এ বিগিনার, সো ট্রাই করতে হবে, ইউ শুড অলওয়েজ ট্রাই টু ফোকাস অন ইট। আপনার ফুল স্ট্রেংথটা সেখানে দিয়ে দেওয়া, যেন আপনার মনোযোগ ফোকাস ওইখানে থাকে। ডোন্ট ট্রাই টু ডু টু ইন্ডিভিজুয়াল ওয়ার্কস টুগেদার, কারণ আপনার মনোযোগটা কি ডাইভার্ট হয়ে যাবে। একটা অংশ চলে যাচ্ছে ডান দিকে, আর একটা অংশ চলে যাচ্ছে বাম দিকে, দেন ইউ উইল নট কোঅপারেট দ্য হোল প্রসেস। যেই মেডিটেশন বা যেই প্রসেস থ্রুতে ড্রয়িংটা যেতে হয়, এই যে আজকে আমরা এতগুলো লাইন্স দেখলাম, এত ডিসকাশন করলাম, হ্যাঁ, এগুলো কিন্তু তখন আসবে না। হাউ মাচ রেকর্ড ইউ আর ট্রাইং টু ওয়াচ। আর সবসময় মনে রাখবেন যে ইউটিউবে যে টাইপের ভিডিওস আপনি দেখছেন বিভিন্ন চ্যানেলে, এইখানে একটা জাস্ট আংশিক জিনিস আপনার সাথে শেয়ার করে। দে আর নট ব্রেক ডাউন দ্য হোল প্রসেস। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু লাস্ট 1.5 hour ক্লাস করতেছি জাস্ট লাইনের উপরে। বুঝতেছেন ব্যাপারটা, যে ডিফারেন্সটা আসলে কোথায়? কিন্তু অনেক রেকর্ডেড ক্লাসে দেখবেন কি যে একজন একদিনে আপনাকে ফিগার ড্রয়িং দেখাই দিচ্ছে, এটা খাওয়াই দিচ্ছে, ওইটা খাওয়াই দিচ্ছে। নো নো নো, ইটস নট ওয়ার্কিং লাইক দিস। আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি পারবেন না। ইফ সামওয়ান give you an example and try to show you on this graphics tablet screen, যদি আপনাকে কিভাবে দেখায়, আপনি নিশ্চিত থাকেন যে আপনি পরীক্ষা হলে কিছুই পারবেন না। ইউ নিড টু সি দ্য হোল ড্রয়িং প্রসেস অন পেন্সিল। মাথায় রাখবেন সবসময়, বুঝছেন? পেন্সিল আঁকানো ছাড়া আপনারা কেউ কোথাও যায় না, কারোর ওয়ার্কশপ, ওয়েবিনার, বালসাল অ্যাটেন্ড করে না, কোনো লাভ নাই। তো আমরা কি শিখলাম? ড্রয়িং যখন আপনি আঁকাবেন তখন আপনার ফুল মনোযোগটা দিবেন, বাট ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনাকে ফজরে বসে আঁকাইতে হবে, ম্যাথমেটিক্স এর মতো ক্যালকুলেশন সলভ করতে হবে, এরকম নট লাইক দ্যাট। ইটস নট এ রকেট সায়েন্স, ইটস জাস্ট ইউর ফোকাস এন্ড মেডিটেশন। হ্যাঁ, আপনি গান শুনে আঁকাইতে পারেন, ইটস ওকে ইফ ইউ ফিল দ্য রিদম এন্ড হারমোনি। লাইন দিচ্ছেন, পার বিটে আপনি এরকম লাইন ফিট করছেন, ইটস ওকে। কিন্তু আপনাকে একটা ফিগার ড্রয়িং আঁকাইতে দেওয়া হইলো 1 ঘন্টার জন্য, আপনি তো পরীক্ষার হলো ওই 1 ঘন্টা টাইমের ভেতরে এরকম হিসাব নিকাশ তো করতে পারবেন না যে আরে বাসায় বসে তো খুব চাঙ্গা ছিলাম, ছবি আঁকতাম 2 ঘন্টা 3 ঘন্টা বসে। তারপর হইতেছে বাসায় বসে আপনি হচ্ছে খুব মজা করে নুডলস খাইতেন, পিৎজা খাইতেন আর ছবি আঁকাইতেন, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেন আর ছবি আঁকাইতেন। এই অভ্যাসগুলো এক্সাম হলে আপনি পাচ্ছেন না। তো আপনাকে যেটা করতে হবে, আপনি 1 ঘন্টা টাইম ফিক্স করবেন ঘড়ি ধরে, আর ওই 1 ঘন্টা টাইমের ভেতর আপনি টোটাল ড্রয়িংটাকে কমপ্লিটলি আঁকানোর চেষ্টা করবেন। নো ব্লাইন্ড গেমস, নো রিক্রিয়েশন, নো কমফোর্ট জোন, জাস্ট অন ইউর ড্রয়িং অ্যান্ড পেপার। একটা কার্টিস পেপারে 1 ঘন্টা টাইমার ধরে ছবিটা আঁকানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সো এইভাবে হইতেছে আপনার ছবিটা আপনি ডেভেলপ করতে পারবেন। এখন আপনি যদি 1 ঘন্টায় ছবি না আঁকাইতে পারেন, একটা জিনিস খেয়াল করেন, এটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি 1 hour-এ কমপ্লিট ফিগার ড্রয়িং যদি আপনি আগাইতে না পারেন, তাহলে জানেন কি হবে বলেন তো? আপনি এক্সাম হলেও ভালো পারফরমেন্স করতে পারবেন না। তখন আমার এই কথাগুলো হচ্ছে আপনার ডাইরেক্টলি তখন মনে পড়বে, বুঝছেন? ইস, আরো আধা ঘন্টা যদি প্র্যাকটিস করতাম। আপনি যত বেশি প্র্যাকটিস করতেছেন, ডে বাই ডে হচ্ছে আপনার ড্রয়িং স্কিল বাড়তেছে, আপনি আরো কুইক আগাচ্ছেন, ফাস্ট আগাচ্ছেন। সো ইট ইজ নেসেসারি। কাম অন এভরিওয়ান, সাউন্ড মিউট করেন। এটা নেসেসারি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এক্সাম হলে কে আগাচ্ছে কেমন, কে কত ভালো আগাচ্ছে, আপনি কি শিখে গেছেন, ইট ডাজন্ট ম্যাটার। ইটস ইউ ভার্সেস ইউ। ঠিক আছে, এভরিওয়ান মিউট ইউর সাউন্ড। ওকে, তো যেটা বলতেছিলাম যে এই অ্যাব্রিভিয়েশনটা জানাটা খুব জরুরি। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনার টাইম লাইনটাকে 3 ভাগে ভাগ করবেন। ফার্স্ট অবজারভেশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে টোটাল ড্রয়িং, সরি টোটাল ফর্ম। ম্যাক্সিমাম কিন্তু এখানে মিস্টেকটা যায়, ফর্ম ভালো হয় না। থার্ড হচ্ছে ডিটেলস। এটা অনুযায়ী আমরা সবকিছু শিখছি এতদিন। এই দিনটা আপনি যত ক্লিয়ারলি আঁকতে পারবেন, উপস্থাপন করতে পারবেন, ড্রয়িং মাস্টারপিস লেভেলের হবে, কোনো সন্দেহ নাই। আর যাই আঁকেন না কেন আপনার লাইনে আঁকতে হবে। সো লাইন ড্রয়িং ইজ অলওয়েজ নেসেসারি।
এই জন্য ফার্স্ট 10 days আপনি লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে আপনি ফিগার পার্টস ড্রয়িং প্র্যাকটিস করেন প্রতিদিন লাইনের সাথে সাথে, দেন লাস্ট 5 days আপনি ফুল ফিগার প্র্যাকটিস করেন, বা আপনি ডে 1 থেকেই ফিগার ড্রয়িং প্র্যাকটিস করতে পারেন, যেমন ঝিতিকা, তারপর হচ্ছে অনেকেই করতেছে এরকম। ইটস ওকে, আপনার ভুল যান, বাট আপনার অভ্যাসটা তৈরি করেন আগে, যে হ্যাঁ, আপনাকে আগাইতে হবে, এভাবে পরীক্ষা আসতে পারে, ইউ উইল গো উইথ ইট, এরকম। সো আমরা কি জানলাম? ইফ উই টক অ্যাবাউট দ্য হোল ডিসকাশন ইন 5 ডিফারেন্ট স্টেপ, পয়েন্ট নাম্বার 1, যখন আপনি ছবি আঁকাচ্ছেন আপনাকে ফোকাস থাকতে হবে, আপনি 1 ঘন্টা সময় ব্যয় করে বাসায় একটা ফুল ফ্রেশ মাইন্ড নিয়ে আঁকাচ্ছেন। সেকেন্ডলি হচ্ছে এক্সাম হলে গিয়ে হেজিটেশন ফিল করা যাবে না, এর জন্য আগে থেকে যত পারা যায় প্র্যাকটিস করতে হবে। যদি আপনার পার্টসে মিস্টেক যাচ্ছে, পার্টস আঁকেন বেশি করে, আপনার চেস্টে মিস্টেক যাচ্ছে বেশি করে চেস্ট আঁকেন, অর এনি আদার এরিয়া। থার্ড হইতেছে একজন মেন্টর ফিক্স করা, যে আপনাকে ধরিয়ে ধরে দেখায় দেয়। ফোর্থ হচ্ছে কি বলেন তো, আপনি যখন ড্রয়িং আঁকতেছেন তখন আপনার মেন্টাল হেলথের কোনো ব্যাপারে বা ইস্যু নাই। হ্যাঁ, আপনাকে জাস্ট একটা জিনিসই ফিল করতে হবে, যে আপনাকে ইন এনি হাউ এনি সার্কামস্টেন্সেস ইউ নিড দিস সিড। ঠিক আছে, আপনাকে ডাই হার্ড প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। ইস, আজকে একটু ছবি আঁকে এলাম, যে একটু গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে আসি, যাই বন্ধুদের সাথে একটু কফি খেয়ে আসি, এখানে নতুন একটা কফি লঞ্চ হয়েছে, তো এখানে যাই, যে একটু প্রেম করে আসি, বান্ধবী কিনে একটু ঘুরে আসি। নো নো নো, all these shits are distraction. And now in this 21st century, we are in the distraction. We are loaded with information, but we don't understand. We just lost our potentiality, productivity, because এটা হইতেছে যারা বেশি শুনে কম বলে, they are the proper gainer in admission test. Remember my words. আদৌ ব্যাপার ছিল যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা হচ্ছে একটা আবেগের জায়গা, শুধু কি আবেগের জায়গা না, শুধু একটা গর্বেরও জায়গা, বুঝছেন? বাংলাদেশের সকল রেভলিউশন এই জায়গাটাকে কেন্দ্র করে হয়েছে। So when we are talking about Dhaka University, so Dhaka University is a guardian of all universities. It's a mother of Bangladesh universities. ঠিক আছে, কারণ আমরা যাই দেখি, যাই রেভলিউশন ফিল করি, 2025-24 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সাক্ষীটা হয়ে আসছে। ফর দ্যাট রিজন ঢাকা ইউনিভার্সিটি শুধু চান্স পাওয়াই হয় না, বরঞ্চ একটা ইতিহাসের সাক্ষী হয়ে ওই সময়টাকে লিড করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু একটা পার্টিসিপেশন হয়ে থাকে। ওকে, তো এইটা হইতেছে আপনাদের সবার কিন্তু অ্যাচিভ করতে হবে, যারা আছেন এখানে সবাই। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আচ্ছা, সো আমরা পেন্সিল ধরা শিখলাম বা ধরার চেষ্টা করলাম, কিভাবে আমরা পেন্সিলটাকে ধরতে পারি। হ্যাঁ, তো আমরা যখন লাইন আঁকতেছি বা লাইন দিচ্ছি তখন কিন্তু আমরা অনেক মিস্টেক্স করি। মিস্টেক্স গুলো কি কি? ফার্স্ট মিস্টেক্স হচ্ছে যে আপনি যখন প্রাইমারি স্টেজে থাকবেন কোনো লাইনের, তখন কি হবে বলেন তো? আপনার লাইনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। কেমন? এরকম অনেক বেশি হার্ড হয়ে যাবে। দেখছেন আমি যেরকম দেখাচ্ছি এরকম হার্ড হয়ে যাবে। ইটস ওকে, আপনার লাইন আপনি হার্ড করেন, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, কিন্তু আপনার লাইনটা যেন এরকম স্ট্রেট হয়, টনটনে সোজা থাকবে, এরকম, বুঝছেন? সোজা থাকবে, একদম দাঁড়ায় থাকবে, সোজা স্ট্রেট। কলম দেখছেন কিরকম সোজা দাঁড়ায় আছে, এরকম একদম স্ট্রেট, এরকম সোজা থাকবে। তা না হইলে কিন্তু আপনি পরবর্তী স্টেজে ভালোভাবে কাজ করতে পারবেন না। ইটস অলওয়েজ নেসেসারি ফর ইউ। সো যেই টাইপেরই আপনি লাইন প্র্যাকটিস করেন, আপনি যাই করেন না কেন, আপনার এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ফর এনি রিজন। আচ্ছা, আপনার বোথ সাইডে যে আমরা ভ্যানিশিং পয়েন্ট বা ওভারঅল কথাগুলো বলি, এইটা আসুক আর না আসুক, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার ট্রাই করতে হবে যে আপনার লাইনটা যেন এরকম সোজা হয়, টানটা না সোজা হয়, বুঝছেন? এরকম সোজা হয়। সো এটা কেন করতেছি আমরা? দিস ইজ আওয়ার এক্সারসাইজ ফর অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, নট অনলি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন বাট অলসো ফর আওয়ার ড্রয়িং পারফেকশন, যেটাকে আমরা বলে থাকি ড্রয়িং এর জন্য। সো আপনি আঁকতেছেন, এখন আপনার ব্রেনটা যদি এটা ফিল করে যে আসলে এটারও অনেক শর্টকাট আছে প্রসেস, সো আপনাকে সেই শর্টকাট খুঁজে বের করতে হবে, দেন আপনি কিন্তু বেশি দূর এগোতে পারবেন না। আমি আজকে একটা কথা বলে দিচ্ছি ক্ল্যারিটি দিয়ে, যে চারুকলা অ্যাডমিশন টেস্টে ড্রয়িং এ ভালো করার কোনো শর্টকাট নাই। You have to always focus on your drawing and work hard until you do better quality of drawing on your paper. ঠিক আছে, এটাই হইতেছে আলটিমেট ফ্যাক্ট। দেখেন আমি যাই আঁকছি না কেন, আমি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে বুঝাই দিচ্ছি যে কিভাবে পেজ ছিঁড়ে যায়, কিভাবে কলমে আঁকলে কেমন ফিল হয়, পেন্সিল আঁকলে কেমন ফিল হয়। ঠিক আছে, তো এই জিনিসটা হইতেছে আলটিমেট নেসেসারি। এখন আপনি যাই করেন না কেন, বাসায় বসে যেখানেই যান না কেন, আপনার যদি পেন্সিলের মাধ্যমে একটা প্রপার লাইন না আসে, হ্যাঁ,
এটা আমি প্রপার লাইন না, বাট আমি জাস্ট দেখাচ্ছি এটা স্ট্রেট লাইন যদি না আসে তাহলে কিন্তু আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না। সো ইটস অলওয়েজ নেসেসারি ফর ইউ। এই জন্য হইতেছে আপনাকে কিন্তু রেগুলার বেসিসে এই লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। এখন এই প্র্যাকটিসটা যদি আপনি না করেন রেগুলার বেসিসে নেক্সট 23 ডেজ, তাহলে কিন্তু আপনি সেই আউটকামটা দিতে পারবেন না এক্সাম হলে, বুঝছেন? এটা আসলে অনেক নেসেসারি একটা বিষয় পয়েন্ট। আমি অলরেডি আপনাকে বললাম যে আমরা যেমন ধরনের ফিগার আঁকাই না কেন বা আমরা যাই উপস্থাপন করার চেষ্টা করি না কেন, আমাদের কিন্তু এই লাইন্স গুলোর মাধ্যমে সবকিছু ক্ল্যারিটি দিয়ে উপস্থাপন করতে হবে। যেমন দেখেন, আমরা যদি এটার কথা বলি, এখানে দেখছেন এক ধরনের ছায়া পড়ছে আলোর অপোজিটে, এটা কিন্তু আমাদের সব থেকে ডার্কেস্ট লাইন আসবে। এখানে দেখছেন এক ধরনের সাদা সাদা পড়ছে, এখানে কিন্তু আমরা কোনো লাইনই ইউজ করবো না। আবার আদার্স অনেক সাইড আছে যেখানে কিন্তু লাইনের সাথে সাথে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আমাদের পেন্সিলের গ্রেড ইউজ করার মাধ্যমে আমরা উপস্থাপন করব। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার প্র্যাকটিস ফর দ্য নেক্সট পার্ট। ওকে, তো যাই হোক, আমরা একটা বিশদ কথাবার্তা বললাম লাইন ড্রয়িং নিয়ে। আই হোপ যে আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছেন, আর এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনার রেকর্ডেড ফাইল পেয়ে যাবেন। সো ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর প্র্যাকটিস নেক্সট 23 ডেজ। ঠিক আছে, একটানা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আই হোপ যে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই পজিশনটা আমাদের হাতের কেমন ছিল, আমরা জেনারেলি এভাবে পেন্সিলটা ধরতে, আমরা এইভাবে দেখেন, এভাবে জাস্ট এভাবে ধরে আমি পেজের মাঝখানে প্রেসারটা দিচ্ছি। একটু হালকা স্লোমো করে বাসায় বসে দেখে নিবেন, দেন বুঝতে পারবেন। আবার দেখেন, ঠিক আছে? আচ্ছা, এভাবে যখন সেম স্টাইলে করছেন তখন আপনি বুঝবেন যে আপনার লাইনটা স্ট্রেট হচ্ছে, আর দুই সাইডে ভ্যানিশিং পয়েন্ট আসার কারণে আপনার কিন্তু একটা পারফেক্ট, এটাকে আমরা যে লাইনটা আঁকলাম এটাকে কি বলে বলুন তো? হরাইজন্টাল লাইন, ফ্রম লেফট টু রাইট, হরাইজন্টাল। ওকে, তো আই হোপ যে আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আমরা যে লাইনটা আঁকবো সেই লাইনটাকে আমরা যেটা নাম দিতে চাই সেটা হচ্ছে কি বলুন তো? ক্রস লাইন। হোয়াট ইজ ইট? ইটস ক্রস লাইন। দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন সবাই। এরকম, এটা হচ্ছে ক্রস লাইন। একদম সেম আমরা এর আগে যা করছি, জাস্ট আমাদের এই হাতটাকে শোনেন, আর টেকনিক শিখাই দিই। আপনি যত এই আঙুলটাকে ক্লোজ করবেন, এই বুড়ো আঙুলটাকে যত পেন্সিলের এই কাছাকাছি ক্লোজ করবেন, তত বেশি আপনার লাইনটা ডার্ক হবে। আর আপনি যত সরাই নিবেন তত আপনি অ্যাঙ্গেলটা মুভ হবে। মানে আমরা জেনারেলি এইভাবে যে আঁকি না কোন কনিক কোনগুলা, এটা হচ্ছে আপনি যত বেশি আঙুলটা সরাবেন তত আপনার লাইনটা এরকম চ্যাপ্টা অংশে যাবে। দেখেন, খেয়াল করেন, এই দেখেন, দেখছেন এই লিডটা আমার এখান থেকে ইউজ হচ্ছে, ঠিক আছে? দেখেন এইভাবে। সো পেন্সিলের, সরি, কলমের লিড কিন্তু রোটেট হয় না। দেখেন একটা মজার জিনিস, কলম দিয়ে যদি আমরা লাইন দিই কলম কিন্তু রোটেট হয় না। দেখেন এইভাবে। এই জন্য কলমের লাইন সবসময় একই রকম দেখা যায়, বাট যখন আমরা পেন্সিলের লিড দিয়ে আঁকি তখন কিন্তু একটা আলাদা কি পাওয়া যায় বলেন তো? একটা আলাদা এক একটা অ্যাঙ্গেলে এক একটা সিস্টেমে আপনি যখন লাইনটা দিচ্ছেন তখন কিন্তু তার একটা আলাদা কি অবস্থা পাওয়া যায়। সো এটাকেই মূলত আপনার ফ্লেভার বলতেছে, বা আমরা ফ্লেভার বলতে পারি, যেটা হইতেছে আপনার লাইনের ওভারভিউ বা অ্যাব্রিভিয়েশনকে আরো ডিপ ডাইভিং সিন চেঞ্জ করে দেয়। ওকে, সো লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। এবার হইতেছে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে লাইনকে এরকম আঁকানোর মাধ্যমে আমরা ক্রস লাইনকে এগিয়ে দিলাম, বুঝছেন? এভাবে ইটস প্রিটি সিম্পল এন্ড মজাদার যে আসলে আমরা এভাবে আঁকতেছি। সো আগে আমরা এভাবে আঁকছি, দেন আমাদের লিডের এই যে নিচের যে পার্টটা আছে এটা হচ্ছে পেজে কাজ করছে, আর এখন হচ্ছে আমরা এইভাবে আঁকতেছি, এইভাবে, এই দেখেন, এইভাবে। তাহলে কিভাবে কাজ করছে? মিডল পয়েন্ট, খেয়াল করুন সবাই, এরকম, দেখছেন? এইভাবে। আবার দেখেন ক্লোজলি, এরকম। দেন বোথ সাইডে হচ্ছে আপনার ভ্যানিশিং পয়েন্ট আসবে, লাইনটা স্ট্রেট হবে। আই হোপ যে আপনারা এতটুকু বিষয় ক্লিয়ার। ক্রস লাইনটা আসলে, সরি, সার্কেলটা আসলে কিভাবে আঁকতে হয়, বুঝছেন? সার্কেলটা যেভাবে আঁকবেন, আপনি একটা জায়গাকে মার্ক করে নেবেন, এই জায়গাটা, এই জায়গাটা মার্ক করে নেবেন। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইউর পেন দেন ইউ উইল গো থ্রু ইউর পেন, বাট ডোন্ট রিলাই অন ইউর পেন। ওকে, কারণ পেন আর পেন্সিল ইজ আ ডিফারেন্ট থিং। দেন আপনি এখানে এর ভিতরে এরকম ভাবে আঁকানোর চেষ্টা করবেন। জাস্ট ট্রাই করবেন যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটার সাথে আপনার জন্য এই লাইন যেটা আপনি অ্যাড করতে চান বা আগাইতে চান সেটা যেন টাচ করে ভালোভাবে। ওকে, দেন ট্রাই টু অ্যাড আ ফ্রি হ্যান্ড ড্রয়িং লাইক দিস। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, আপনার এই আঙুলটা পেনের মানে পেজের উপর থাকবে, দেন এই আঙুলটা
ক্লোজ হবে, দেন আপনি এইভাবে মুভ করবেন, এই যে এইভাবে, দেখছেন? আমি কিন্তু এই আঙ্গুলটাকে মুভ করছি, বাট উপর থেকে মনে হচ্ছে যে আমাদের পুরো হাতটা মুভ হচ্ছে। সো এরকম দিস উইল বি ওয়ার্ক লাইক দিস। এরকম দেখেন, আমরা এরকম সার্কেল অ্যাড করার চেষ্টা করব। কখন বুঝবেন যে আপনার সার্কেলটা অনেক পারফেক্ট হচ্ছে? যখন আপনি দেখতেছেন যে আপনি একটা সিঙ্গেল লাইনের, সরি, আপনি একটা সিঙ্গেল সার্কেলের ভেতরে একাধিক লাইন ক্রিয়েট করতে পারছেন, তখন আপনি বুঝবেন যে আপনার সার্কেলটা পারফেক্ট হচ্ছে। ঠিক আছে? সো এটা হইতেছে মেইন ব্যাপার। সো ওভালটাও সেম অবস্থা, চ্যাপ্টার টাইপের শেপ, এরকম ভাবে জাস্ট ওভালটাকে আঁকতে হয়। ইটস প্রিটি সিম্পল। ঠিক আছে? আপনি জাস্ট প্র্যাকটিস করেন। সবসময় মনে রাখতে হবে যে যখন আপনি একটা সিঙ্গেল লাইনে একাধিক লাইন ক্রিয়েট করতে পারছেন, এনি টাইপ অফ লাইন, তখন আপনি বুঝবেন যে আপনার লাইনে আপনি 100%